নমস্কার। ওয়ার্ক এডুকেশন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এসএসসি বা এমএসসি এই দুটি পরীক্ষায় আগে মাল্টিপল চয়েস কোশ্চেনের পরীক্ষা হতো, তারও আগে অর্থাৎ একেবারেই এসএসসি শুরুর প্রথম দিকে তখন ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকতো, অর্থাৎ এসএকিউ শর্ট অ্যান্সার কোশ্চেন। তা পরবর্তীকালে সেটা এমসিকিউ হয় এবং এরপর যে পরীক্ষাগুলো হবে সেগুলো এমসিকিউ হবে নাকি এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার কোশ্চেন হবে তা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আমি অন্তত জানি না বা আমি এখনও পর্যন্ত শুনিনি। তো সেই জন্যেই আপনাদের সুবিধার্থে আমি দু ধরনের কোশ্চেনের ওপরেই আপনাদেরকে প্র্যাকটিস করতে বলবো। এর আগের ভিডিওগুলোতে আমি এমসিকিউ নিয়ে অনেকবার আলোচনা করেছি বা এমসিকিউ কীভাবে প্র্যাকটিস করবেন সে বিষয়ে আমি বলেছি। তো আজকে আমার মনে হলো যে শর্ট অ্যান্সার কোশ্চেন নিয়ে আলোচনা করাটা বোধহয় যুক্তিযুক্ত হবে। তাই আজকে একটা সেট আমি তৈরি করেছি শর্ট অ্যান্সার কোশ্চেনের উপর। সেই সেটটি নিয়ে আজ আমরা আলোচনা করব। আমরা প্রথমেই সেটটিতে চলে আসছি। আচ্ছা, এখানে দেখুন, একটু জুম করে নিচ্ছি, আপনাদের সুবিধা হবে দেখতে। হ্যাঁ, এখানে যে কোশ্চেনগুলো থাকছে সেগুলো খুব সম্ভবত 2 নম্বরে কোশ্চেন হবে। যদি 1 নম্বরে হয় তার জন্য আমি পরবর্তী ক্ষেত্রে আপনাদেরকে প্র্যাকটিস করাবো। তো এখন এই 2 নম্বরের কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করছি। দেখুন, প্রথম কোশ্চেন রয়েছে, কর্মশিক্ষার কার্যক্রম ঘরের ভিত স্থাপন করে, ইমারত তৈরি করে না। যুক্তি দিন। এই শর্ট অ্যান্সার কোশ্চেন বা শর্ট কোশ্চেনের অ্যান্সার করার সময় কয়েকটা কথা আপনারা মনে রাখবেন। যেমন এই প্রতিটি কোশ্চেনের মান 2 নাম্বার। তো 2 নাম্বারের জন্য যতটুকু লেখার প্রয়োজন সেই ততটুকুই লিখবেন, অর্থাৎ টু দ্য পয়েন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। একজন ভালো স্টুডেন্ট আর একজন খারাপ স্টুডেন্ট বা অপেক্ষাকৃত খারাপ স্টুডেন্ট, তাদের পার্থক্যটা বোঝা যাবে তারা কিভাবে অ্যান্সারটা রিপ্রেজেন্ট করছে তার উপরে। অ্যান্সারটা সবাই জানে, এমন কিছু জটিল নয়, কিন্তু সেটা অল্প কথায় বা 2-1টি বাক্যে কে কিভাবে উপস্থাপন করছে তার উপরেই ভালো এবং খারাপ এই পার্থক্যটা নিরূপণ করা যায়। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। মনে করুন আপনারা সবাই কোনো একটা সিনেমা দেখলেন। সেই সিনেমাতে দেখা গেল এরকম একটা দৃশ্য ছিল যে কেউ একজন ছাদ থেকে ঝাঁপ দিচ্ছে। তারপর যদি কাউকে কোশ্চেন করা হয় যে আচ্ছা, ওই দৃশ্যে ওই লোকটা ছাদ থেকে ঝাঁপ দিল কেন, এবারে এই অ্যান্সারটা সবাই জানে, যারা যারা সিনেমাটা দেখেছে প্রত্যেকেই জানে অ্যান্সারটা জটিল কিছু নয় বা কোশ্চেনটা জটিল কিছু নয়। কিন্তু অ্যান্সারটাকে কম কথায় যে বোঝাতে পারবে তাকেই মেধাবী বলে ধরে নেওয়া হবে। আপনি যদি পুরো সিনেমাটাই প্রথম থেকে বলতে শুরু করেন, তার মধ্যে অ্যান্সারটা আছে অবশ্যই যে কেন ছাদ থেকে ঝাঁপ দিল, তো সেটা কিন্তু কৃতিত্ব নয়। তাই একেবারে কম কথায় ঠিক ওইটুকু বোঝানোর জন্য যে কেন ঝাঁপ দিল সেইটুকু বোঝানোর জন্য যতটুকু কথা বলতে হয় বা যতটুকু বাক্য প্রয়োগ করতে হয় সেইটুকু প্রয়োগ করে যে অ্যান্সারটা দিতে পারবে তাকেই অপেক্ষাকৃত মেধাবী বলে ধরা হবে। তাহলে এটা একটা চাকরির পরীক্ষা। এখানে এই শর্ট অ্যান্সার কোশ্চেনে টু দ্য পয়েন্ট অ্যান্সার হওয়াটাই বাঞ্ছনীয়, কারণ যিনি কোশ্চেন করছেন তিনি ধরেই নিচ্ছেন যে কোশ্চেনগুলোর অ্যান্সার প্রায় সবারই জানা
তা সত্ত্বেও কে কীভাবে রিপ্রেজেন্ট করছে তার উপরেই কিন্তু মার্কসটা ভ্যারি করবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। যাই হোক, আমি সরাসরি কোশ্চেনে চলে আসছি। প্রথম কোশ্চেন, কর্মশিক্ষার কার্যক্রম ঘরের ভিত স্থাপন করে, ইমারত তৈরি করে না। অর্থাৎ কর্মশিক্ষার যে লক্ষ্য বা উদ্দেশ্য বা কর্মশিক্ষার যে অবজেক্টিভ, সেটা দিয়ে কাউকে কর্মজগতে বিরাট একটা জায়গায় পৌঁছে দেওয়া, এই উদ্দেশ্য কিন্তু কর্মশিক্ষা নয়। তাই এখানে বলছে যে কর্মশিক্ষা ঘরের ভিত স্থাপন করে, অর্থাৎ কর্ম সম্পর্কে তার একটা প্রাথমিক ধারণা বা যারা কর্ম করছে অর্থাৎ শ্রমজীবী মানুষ তাদের সম্পর্কে ধারণা, তাদের সম্পর্কে শ্রদ্ধার মনোভাব, এই সমস্ত বিষয়গুলো কর্মশিক্ষার মাধ্যমে শেখা যায়। তাই কর্মশিক্ষা কিন্তু এরকম কখনোই বলে না যে কর্মশিক্ষার ফলে আপনি বৃহৎ কর্মজগতে প্রবেশ করে সরাসরি খুব এক্সপার্ট হয়ে যাবেন। তাই এখানে বলা হয়েছে যে কর্মশিক্ষার কার্যক্রম ঘরের ভিত স্থাপন করে কিন্তু ইমারত তৈরি করে না। যাই হোক, এটা যদি আপনাকে লিখতে হয় বা যুক্তি দিতে হয় খুব অল্প কথায়, তাহলে কি লিখবেন? এখানে দুটো পয়েন্ট করে লিখবেন। যেহেতু 2 নম্বরের কোশ্চেন বলছি, তাই 1, 2 দুটো পয়েন্ট করে লেখার চেষ্টা করবেন। তাহলে সেখানে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ 2-এর 2 পাওয়ারই সম্ভাবনা থাকবে। তাহলে এখানে দুটো পয়েন্ট। প্রথম পয়েন্ট লিখবেন যে কর্মশিক্ষা শিক্ষার্থীকে প্রত্যক্ষ কর্মে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার মাধ্যমে ভবিষ্যতে পেশাদারি কারিগর তৈরির ভিত স্থাপন করে। আর 2 নম্বর পয়েন্টে লিখবেন পরবর্তীকালে শিল্পশিক্ষা বা বৃত্তি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করে শিক্ষার্থী পেশাদারি মনোভাব দেখাতে পারে। এই দুটো পয়েন্ট লিখবেন। এবার আসছি দ্বিতীয় কোশ্চেন, কম সময়ে পাঠ পৌঁছানোর দুটি পদ্ধতি লিখুন। আপনারা জানেন যে সাধারণত পাঠ পৌঁছানো হয় কোনো জলাশয়ে, পাঠগুলো কিছুদিন ভিজিয়ে রাখে। পাটের গোড়াগুলো যেহেতু বেশি শক্ত, তার জন্য কিছুদিন পাটগুলোকে লম্বা করে দাঁড় করে রেখে গোড়াগুলো আগে ভিজিয়ে রাখে, তারপর সেটাকে হরাইজন্টালি জলের মধ্যে চাপা দিয়ে ভারী কিছু চাপা দিয়ে রেখে পাটকে পচানো হয়। এটা সাধারণ পদ্ধতি। কিন্তু যদি কম সময়ে পাট পচাতে হয় তাহলে কি কি পদ্ধতিতে পচাবেন? এখানে দুটো পদ্ধতি হচ্ছে। একে লিখবেন রিবন রেটিং বা ছাল ছাড়িয়ে পচানো, অর্থাৎ পাট গাছ কাটার পরেই পাটের ছালগুলো ছাড়িয়ে সেইগুলোকে রিবন বা গোল গোল ফিতার মতো করে সেগুলোকে পচানো, তাহলে কম সময়ে পচবে এবং কম জলে পচবে, জলও বেশি প্রয়োজন হবে না। আর 2 নম্বরে লিখবেন ব্যাকটেরিয়া কালচার প্রয়োগ করে পচানো। তাহলে এখানে একে লিখলেন রিবন রেটিং বা ছাল ছাড়িয়ে পচানো এই পদ্ধতিতে, আর 2-এ লিখলেন ব্যাকটেরিয়া কালচার প্রয়োগ করার মাধ্যমে। এই দুটো পদ্ধতি। এবার 3 নম্বর কোশ্চেনে বই বাঁধাইয়ের পর কাটিং করা হয় কেন? তার মানে এখানে বই বাঁধানোর আগে কেন কাটিং করা হয় না? উল্টো দিকে কোশ্চেনটা এরকমই আর কি, বাঁধাইয়ের পর কেন কাটিং করা হয়, আগে কেন করা হয় না? এটা লিখবেন যে বই বাঁধাইয়ের পর বইয়ের অসমান পাতাগুলোকে সমান করার জন্য কাটিং করা হয়। আর যদি বই বাঁধাইয়ের আগে কাটিং করা হয় তাহলে বাঁধাইয়ের সময় বইয়ের পাতাগুলো আবার এলোমেলো হয়ে যেতে পারে। দুটো পয়েন্ট লিখলেন। এবার আসছি 4 নম্বর কোশ্চেন, জোড় কলমের শ্রেণীবিভাগ করুন। জোড় কলম, এটা বুঝতে পারছেন যে 12-13 এই ইউনিট থেকে কোশ্চেন। জোড় কলমকে গ্রাফটিং বলে। এই গ্রাফটিংকে প্রথমত দুটো ভাগ করে, একটা হচ্ছে সংযুক্ত জোড় কলম যেটাকে ইনার্চিং বলে বা অ্যাপ্রোচ গ্রাফটিং বলে, আর আরেকটা ভাগ হচ্ছে বিযুক্ত জোড় কলম বা যেটাকে বলা হয় ডিটাচ গ্রাফটিং। এই বিযুক্ত জোড় কলমকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, পাতা জোড় পদ্ধতি আর অঙ্কুর জোড় পদ্ধতি। তাহলে এখানে জোড় কলমের শ্রেণীবিভাগ বললে আপনারা এইভাবে লিখবেন যে জোড় কলমকে প্রথমত 1 নম্বরে লিখবেন জোড় কলমকে প্রথমত দুটো ভাগে ভাগ করা যায়, সংযুক্ত জোড় কলম বা ইনার্চিং বা অ্যাপ্রোচ গ্রাফটিং, আর 2 বিযুক্ত জোড় কলম বা ডিটাচড গ্রাফটিং। এখানে 1, 2 না করে 1-এর আন্ডারে AB করে লিখবেন। তারপরে 2 নম্বর পয়েন্টে লিখবেন যে বিযুক্ত জোড় কলমকে আবার 2 ভাগে ভাগ করা যায়, পাতা জোড় পদ্ধতি, এতে পাতা জোড় পদ্ধতি এবং বিতে অঙ্কুর জোড় পদ্ধতি। এবারে চলে আসুন পরের কোশ্চেন, ক্রিওজেট তেলের জীবাণুনাশক ক্ষমতা থাকলেও ফিনাইলের পরিবর্তে শুধু ক্রিওজেট তেল ব্যবহার করা হয় না কেন? আপনারা জানেন যে ফিনাইল তৈরির একটা ধাপে, অর্থাৎ প্রথমে নরম সাবানকে তরল সাবান, তারপরে সেই তরল সাবান তৈরি হওয়ার পর তার সাথে জীবাণুনাশক মেশানো হয়, জীবাণুনাশক হিসেবে ক্রিওজেট তেল মেশানো হয়। তা ক্রিওজেট তেলের তো জীবাণুনাশক ক্ষমতা আছে, তাহলে ফিনাইল তৈরিতে কেন ক্রিওজেট তেল ব্যবহার হবে? শুধু ক্রিওজেট তেল ব্যবহার করলে তো জীবাণু নাশ করা যেতে পারে। কোশ্চেনটা এটা যে তাহলে শুধু ক্রিওজেট তেল ব্যবহার করা হয় না কেন? এটা
কারণ হচ্ছে একে লিখবেন ক্রিয়োজের তেল জলের সাথে মিশ্রিত হয় না, প্রথম কথা। তাহলে শুধু ক্রিয়োজের তেল যদি ব্যবহার করতেই থাকে, জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা যেতে পারে অবশ্যই, কিন্তু তার খরচা অনেক বেড়ে যাবে, অর্থাৎ ব্যয়বহুল হবে। তাহলে একে লিখবেন ক্রিয়োজের তেল জলের সাথে মিশ্রিত হয় না, আর দুই, যে স্থানে ক্রিয়োজের তেল ছড়ানো হবে সেই স্থানটি পিচ্ছিল হয়ে যায়। তাহলে দুটো কারণ। প্রথম কারণটা কি বললাম, যে শুধু ক্রিয়োজের তেল ব্যবহার করলে তো জীবাণুনাশক হিসেবে কাজ করবে, অবশ্যই করবে, কিন্তু সেটা যেহেতু জলের সাথে মেশানো যায় না বা মিশ্রিত হয় না, যার ফলে ডাইলুট করা যায় না, তাহলে শুধু ক্রিয়োজের তেল যদি ছড়াতে হয় কোথাও জীবাণুনাশক হিসেবে, তাহলে তার খরচ অনেক বেড়ে যায়। তাহলে ওটা 1 নম্বর পয়েন্ট লিখলেন যে ক্রিয়োজের তেল জলের সাথে মিশ্রিত হয় না, আর 2 নম্বর লিখলেন যে স্থানে ক্রিয়োজের তেল ছড়ানো হয় সেই স্থানটি পিচ্ছিল হয়ে যায়। আচ্ছা, এবার আসছি পরের কোশ্চেন দেখুন। পরের কোশ্চেন, হ্যাঁ এখানে এটা একটু জুম করে নিচ্ছি। এখানে রয়েছে 6 নম্বর কোশ্চেন দেখুন, রয়েছে মাটির উৎপাদিকা শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আপনাদেরকে এই উৎপাদিকা শক্তি জানার জন্য এই অ্যান্সারটা করার জন্য আগে জানতে হবে উৎপাদিকা শক্তি কাকে বলে বা উর্বরতা কাকে বলে। এইগুলো না জানলে কিন্তু অ্যান্সার দিতে পারবেন না, শুধু অ্যান্সার মুখস্থ করলে হবে না, বারবারই বলেছি সারাউন্ডিং ফিল্ডটাও ক্লিয়ার করে নিতে হবে। যাই হোক, এখানে অ্যান্সারে চলে আসছি যে মাটির উৎপাদিকা শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এখানে দুটো পয়েন্ট লিখবেন। একে লিখবেন মাটির উৎপাদিকা শক্তি সাধারণত মাটির উর্বরতার উপরে নির্ভর করে, আর 2 নম্বর পয়েন্টে লিখবেন এছাড়াও জল সেচ, সময় মতো জল নিষ্কাশন, ফসল উৎপাদনের উপযোগী আবহাওয়া ও জলবায়ুর উপরেও মাটির উৎপাদিকা শক্তি নির্ভর করে। এই দুটো পয়েন্ট লিখবেন। এবারে পরের কোশ্চেন চলে আসছি, কৌষ্টিক সোডা তৈরির 2টি পদ্ধতি লিখুন। এটা মুখস্থ করবেন, কৌষ্টিক সোডা তৈরির 2টি পদ্ধতি। একে লিখবেন সোডা লাইম পদ্ধতি, দিয়ে তার মধ্যে ব্র্যাকেট দিয়ে লিখবেন Na2CO3 অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট প্লাস CaOH2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই দুটোকে মেশালে তারপরে উৎপন্ন হচ্ছে, অ্যারো দিয়ে লিখবেন CaCO3 ক্যালসিয়াম কার্বনেট প্লাস 2NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা পদ্ধতি। আর 2 নম্বর পদ্ধতি লিখবেন যে NaCl এর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডকে তড়িৎ বিশ্লেষণ করলেও কৌষ্টিক সোডা বা NaOH পাওয়া যায়। এটাতে ব্র্যাকেট দিয়ে লিখবেন 2NaCl প্লাস 2H2O, দিয়ে থেকে অ্যারো দিয়ে লিখবেন 2NaOH প্লাস H2 প্লাস Cl2। কেমন? অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডকে তড়িৎ বিশ্লেষণ করলে সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন এবং ক্লোরিন উৎপন্ন হচ্ছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ কৌষ্টিক সোডা পাচ্ছি। তাহলে দুটো পয়েন্ট, এক হলো সোডা লাইম পদ্ধতি আর 2 হলো NaCl এর তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। এবারে 8 নম্বর কোশ্চেনে দেখুন আছে ক্লিট ওয়ারিং কিভাবে করা হয়। এটা দুটো পয়েন্টে লিখবেন। একে চীনামাটির তৈরি ক্লিটগুলোকে স্ক্রুয়ের সাহায্যে দেওয়ালে আটকানো হয় প্রথম, আর 2 নম্বরে তারপর ক্লিটের খাঁজে তার রেখে স্ক্রুগুলি এঁটে দেওয়া হয়। এই দুটো পয়েন্টে লিখবেন। এটা ওই হাউস ওয়ারিং বা ইলেকট্রিক্যালস যে চ্যাপ্টারটা রয়েছে, খুব সম্ভবত 18 বা 19 নম্বর ইউনিট থেকে, হ্যাঁ 19 নম্বর ইউনিট থেকে সেখানে রয়েছে। তাহলে এই দুটো পয়েন্ট লিখবেন। এবার আসছি 9 নম্বর কোশ্চেন, একত্রে বেঁচে থাকার শিক্ষা বলতে কি বোঝেন। এটা বুঝতেই পারছেন যে এই গ্রুপ থেকে কোশ্চেনটা এসছে। এখানে লিখবেন 21 শতকের শিক্ষাভিত্তির 4 স্তম্ভের অন্যতম স্তম্ভ হলো একত্রে বেঁচে থাকার শিক্ষা। দলবদ্ধভাবে কাজের মাধ্যমে পারস্পরিক নির্ভরতা গড়ে ওঠে, এটা একে লিখবেন। আর 2 লিখবেন ফলে পরস্পরের জীবন সম্পর্কে পরিচয় তৈরি হয় এবং অন্যের জীবনে বিভিন্ন দিকগুলো অনুভূত হয়। এই যে একত্রে বেঁচে থাকা শিক্ষা, এটাই 21 শতকের শিক্ষাভিত্তির যে 4টে স্তম্ভ আছে তার মধ্যে একটা স্তম্ভ। তাহলে এখানে বলছে যে এই স্তম্ভটা অর্থাৎ একত্রে বেঁচে থাকা শিক্ষা, এইটা সম্পর্কে আপনি কি বোঝেন বা এটা বলতে কি বোঝায়, তখন তাহলে এই দুটো পয়েন্ট লিখবেন। বললাম যে একে লিখবেন দলবদ্ধভাবে কাজের মাধ্যমে পারস্পরিক নির্ভরতা গড়ে ওঠে, আর 2 ফলে পরস্পরের জীবন সম্পর্কে পরিচয় তৈরি হয় এবং অন্যের জীবনের বিভিন্ন দিকগুলো অনুভূত হয়। এটাই হচ্ছে একত্রে বেঁচে থাকা শিক্ষা। যদি অন্যের জীবনে বিভিন্ন দিকগুলো অনুভূতই না হলো বা অনুভব করতে না পারলেন, তাহলে সেটা একত্রে বেঁচে থাকার শিক্ষা নয়। আসছি পরের প্রশ্ন, 10 নম্বর কোশ্চেন, প্রকরণ প্রবেশিকার নীতিগুলি কি কি। এখানে লিখবেন
সামগ্রিকভাবে একটি প্রকরণের উদ্দেশ্য নির্ধারণ ও প্রতিটি উদ্দেশ্যের সাথে সম্পর্কিত কাজগুলি নির্বাচন। আর 2 নম্বরে লিখবেন কাজ সম্পাদনকালে গৃহীত উদ্দেশ্যগুলো পূরণ হলো কি না তার বিচার করুন। 11 নম্বর কোশ্চেনে দেখুন আছে লোডশেডিং হয় কেন। লোডশেডিং বলতে আপনারা জানেন যে বিদ্যুৎ যখন ঘাটতি হয় অর্থাৎ চাহিদার তুলনায় যোগান যখন কমে যায় তখন পর্যায়ক্রমে এক একটা এলাকাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অর্থাৎ এক একটা এলাকায় বিদ্যুৎ অফ রেখে সেই যোগান এবং চাহিদার মধ্যে ব্যালেন্স রাখা হয়, এটাই হলো লোডশেডিং। তাহলে এটাকে যদি লিখতে হয় লোডশেডিং হয় কেন, তাহলে লিখবেন যে বিদ্যুৎ উৎপাদনের তুলনায় চাহিদা বেশি হলে কোনো একটি এলাকাকে কয়েকটি অঞ্চলে ভাগ করে প্রতি অঞ্চলে পর্যায়ক্রমে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়, এই জন্য লোডশেডিং করা হয়। তাহলে লোডশেডিং কেন করা হয় কোশ্চেনটা নয়, কোশ্চেন আছে লোডশেডিং হয় কেন। তাহলে কেন হয় সেটাই লিখবেন, যেটা বললাম আবার বলছি যে বিদ্যুৎ উৎপাদনের তুলনায় চাহিদা বেশি হলে কোনো একটি এলাকাকে কয়েকটি অঞ্চলে ভাগ করে প্রতি অঞ্চলে পর্যায়ক্রমে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়, তাই লোডশেডিং হয়। ঠিক আছে, এইভাবে লিখবেন। আজকে আর বাকি কোশ্চেনগুলো আলোচনা করতে পারছি না সময় হবে, পরবর্তী ক্ষেত্রে বাকি এই সেটের যে বাকি কোশ্চেনগুলো থাকলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি যেভাবে বললাম আপনারা সেইভাবে একটু বুঝে নিয়ে পড়ুন বা অ্যান্সার করার সময় আমার এই কথাগুলো মাথায় রাখবেন, আমার মনে হয় কিছুটা হলেও আপনাদের কাজে আসবে। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো পরামর্শ থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি হয়তো সবসময় সবার কমেন্ট রিপ্লাই দিতে পারি না, তবুও আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার বা কমেন্টগুলো পড়ার। আমি সাধারণত কমেন্টগুলো পড়ি, হয়তো রিপ্লাই দিতে পারি না। তো যাই হোক, আপনারা কমেন্ট বক্সে আপনাদের যদি কিছু কোশ্চেন থাকে বা আপনাদের কোনো মতামত থাকে তাহলে আপনাদের সেই মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর আমার সাথে যদি যোগাযোগ করতে হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপে 9933517696 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেও পারেন বা ফোনও করতে পারেন। তবে যদি ফোন করে কথা বলতে চান তাহলে খুব সংক্ষেপে কথা বলবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। যাই হোক, আজকে এ পর্যন্তই, আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।